হাওড়া, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে নবান্নে বৈঠক এবং সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক। আরও একবার আপনাদেরকে জানাবো, নবান্নে প্রশাসনিক বৈঠক হাওড়া, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এবং সেই বৈঠকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক। কোন কোন বিধায়ক সেই বৈঠকে গেছেন, প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, তোমাকে যখন আগেই বলছিলাম যে আজকে নবান্ন সভাঘরে যে প্রশাসনিক বৈঠক, সেখানে আগেই এসেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। কিছুক্ষণ আগে নবান্ন সভাঘরে আজকে যে প্রশাসনিক বৈঠক, যে বৈঠকের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বৈঠকে এসে উপস্থিত হলেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানের মতো তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট বিধায়করা। অর্থাৎ একেবারে কুণাল ঘোষ যেটা জানালেন যে তিনি বিধায়ক হিসেবে সরকারের যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে তিনি যোগ দিতে এসেছেন, এই বলেই কিন্তু তিনি ভেতরে প্রবেশ করেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার সেখানে অরূপ রায় সেখানেও কিন্তু অরূপ রায় এই মুহূর্তে নবান্ন সভাঘরের যে বৈঠকে তিনি ঢুকছেন এবং অরূপ রায়কে দেখা গেল। অর্থাৎ কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, অরূপ রায়, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একের পর এক যারা একেবারে হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তারা কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে আজকে 3 জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিচ্ছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলেছিলেন যে তারা যখন বিরোধী দলে ছিলেন তখন তারা প্রশাসনের কোনো বৈঠকে তাদেরকে ডাকা হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে সেই কালচারে কিন্তু এবার একটা নতুন সরকার পরিবর্তন এনেছে। প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে জানিয়ে দিয়েছেন যে সরকারের যে ডাকা যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে বিরোধীদেরও কিন্তু ডাকা হবে এবং সেই মোতাবেক আমরা অতীতে অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকের আগেও আমরা দেখেছিলাম যে অনেক তৃণমূল কংগ্রেসের বিধায়করা, সাংসদরা তারা প্রশাসনিক বৈঠকে অংশ নিয়েছিলেন। আজকে 3 জেলাকে নিয়ে যে নবান্ন সভাঘরের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু আমরা দেখি একে একে তৃণমূল কংগ্রেসের যারা হেভি ওয়েট বিধায়ক, তাদেরকেও কিন্তু একে একে নবান্ন সভাঘরের যে প্রশাসনিক বৈঠক যা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সেখানে প্রবেশ করছেন। তোমাকে আগেই বললাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়ের মতো নেতাদের আমরা ইতিমধ্যেই দেখেছি নবান্ন সভাঘরের ভেতরে প্রবেশ করতে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু বলা যেতেই পারে নিজেদের যে দলের যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধ আজকের সভাঘরের বৈঠকে যাদের উপস্থিতি দেখা যাচ্ছে, তাতে কিন্তু বলা যেতেই পারে যে তৃণমূল কংগ্রেসের যে ভেতরে গৃহযুদ্ধ কিন্তু আরো ঘরের ফাটল কিন্তু আরো চওড়া হলো। সব মিলিয়ে এখন কুণাল ঘোষ যেটা জানিয়েছেন যে তোমাকে আগেই যেটা বললাম যে সরকার ডেকেছে প্রশাসনিক বৈঠক, ফলে তারা এসছেন। আমরা দেখেছিলাম অতীতে বারাসাতের যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তুমি জানো যে সেখানে তিনি বলেছিলেন যে সরকার কোনো রাজনৈতিক দলের নয়, সেই কারণে তারা সরকারের প্রশাসনিক বৈঠকে তিনি উপস্থিত হতে এসছেন। কিন্তু অতীতে শুভেন্দু অধিকারী বারবারই পূর্বতন যে সরকার এবং সেই সরকারের নেত্রী বারবারই তাকে আমরা দেখেছিলাম নিশানা করতে যে বিরোধীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ব্রাত্য রাখা হচ্ছে। কিন্তু নতুন সরকারের আমলে প্রথম দিন থেকেই বিরোধীদের গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশাসনিক বৈঠকে এবং বিরোধীদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা বর্তমানে যারা বিধায়ক একে একে যাচ্ছেন, তারা অনেকেই প্রকাশ্যে বা অনেকেই ক্যামেরার আড়ালে যেটা বলছেন যে সরকারের সঙ্গে সহযোগিতা করা তাদের কাজ, এলাকার উন্নয়ন কখনো সরকারকে বাদ দিয়ে হতে পারে না, সেই কারণেই তারা কিন্তু প্রশাসনিক বৈঠকে উপস্থিত হচ্ছেন। একেবারে ভেঙ্কটেশ্বর, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি শুভেন্দু অধিকারীর বৈঠকে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক এবং সেই বৈঠকে কুণাল, নয়না নবান্নে হাওড়া, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে বৈঠক। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, হাওড়ার তৃণমূল বিধায়ক তাপস মাইতিকে দেখা গেছে, নবান্নের তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক সহ কয়েকজন এসেছেন এই বৈঠকে। যে ছবি আপনারা দেখছেন নবান্নে প্রশাসনিক বৈঠক এবং সেই বৈঠকে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়। আর এবার আরো একটা ছবি দেখাই আপনাদের, দেখুন গতকালের ছবি, আজকের ছবি দেখছেন শুভেন্দুর বৈঠক 3রা জুন, যেখানে নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন। অন্যদিকে গতকালের ছবি, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায়, সেখানে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। একদিকে 3রা জুন আজকের ছবি, এ ছবি নবান্নের প্রশাসনিক বৈঠক যেখানে হাজির হয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়,
কারণ সেখানে হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা নিয়ে বৈঠক রয়েছে। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তারা এসেছেন। কুণাল ঘোষের ছবি আপনারা দেখলেন, পাশাপাশি আরও একটা ছবি আপনাদের দেখায় গতকাল, অর্থাৎ 2রা জুনের ছবি। আমরা জানি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেন এবং সেই ধর্না মঞ্চে আমরা কাদের দেখতে পাচ্ছি? নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। 3রা জুন এবং 2রা জুন দুটো ছবি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা নিয়ে বৈঠক রয়েছে। এর আগেও আমরা দেখেছি বারবার নতুন সরকারের তরফ থেকে, পালা বদলের পর যে নতুন সরকার, সেই সরকারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে বিরোধীদের কথা শোনা হবে, বিরোধীদের পাশে রাখা হবে। এর আগে আমরা দেখেছিলাম কাকলি ঘোষ দস্তিদার, তিনি গিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে, তিনি হাজির ছিলেন প্রশাসনিক বৈঠকে। আর আজ আমরা কি দেখছি? তৃণমূলের একাধিক বিধায়ক তারাও এসেছেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা নিয়ে এই বৈঠক, এবং এই বৈঠক থেকেই কোথাও না কোথাও নতুন সরকারের তরফ থেকে বারবার এই বার্তা দেওয়া হচ্ছে যে বিরোধীদের কথা শোনা হবে। কারণ বারবার এর আগে অতীতে আমরা দেখেছিলাম এই অভিযোগ সামনে এসেছিল যে বিরোধীদের কোনো বৈঠকে রাখা হয় না, বিরোধীদের কোনো কথা শোনা হয় না। তবে আজ আমরা যে ছবি দেখছি প্রশাসনিক বৈঠক, এবং সেই বৈঠকে তৃণমূলের একাধিক বিধায়ক, নবান্নে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক। এর আগেও আমরা দেখেছিলাম বারাসাতে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেই প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার তিনি গিয়েছিলেন। এবং আজকের 3রা জুন যে বৈঠক রয়েছে নবান্নে, সেই বৈঠকে ইতিমধ্যেই এসেছেন কুণাল ঘোষ, এসেছেন তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক, এসেছেন তৃণমূল বিধায়ক তাপস মাইতি। একাধিক বিধায়কদেরকে আমরা দেখতে পাচ্ছি, কারণ আজ হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেই বৈঠকেও বিরোধীদের কথা শোনা হবে, বিরোধীদেরকে জায়গা দেওয়া হবে, সেই বার্তায় নতুন সরকারের তরফ থেকে। আর তাই আজকের এই বৈঠকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের একাধিক বিধায়ক তারা এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে। পাশাপাশি 2রা জুনের ছবি আমরা দেখছি। গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চে বসেন, এবং সেই ধর্ণা মঞ্চে কুণাল ঘোষ এবং নয়না বন্দ্যোপাধ্যায়। এবং সেই মঞ্চে আমরা জানি যে কুণাল ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং কুণাল ঘোষের মাথায় হাত বোলাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখছেন, দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। একটি 3রা জুন আজকের প্রশাসনিক বৈঠকে যখন নবান্নে একে একে করে আসছেন তৃণমূল বিধায়ক, পাশাপাশি 2রা জুন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় কুণাল, নয়না, এবং সেখানে কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়েন আচমকাই আমরা জানি। এবং তারপর আমরা দেখি কুণাল ঘোষকে যখন কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়েন, তখন কুণাল ঘোষের মাথায় হাত বুলিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা আজকের বিধানসভার ফলে এখানে এটা প্রশাসনিক বৈঠক। আমি বেলেঘাটা বিধানসভার বিধায়ক, এখানে আমি এসেছি শুধুমাত্র প্রশাসনিক বৈঠক। আমি নির্বাচিত বিধায়ক, আমি প্রশাসনিক বৈঠক আছে, আমি এসেছি। আমরা শুনলাম কুণাল ঘোষ তিনি কি বললেন। আমি নির্বাচিত বিধায়ক, বেলেঘাটার বিধায়ক, প্রশাসনিক বৈঠক, শুধুমাত্র প্রশাসনিক বৈঠকের জন্য তিনি এসেছেন। গতকাল আমরা কি দেখেছি? কুণালের মাথায় মমতার হাত। গতকাল কুণাল ঘোষ তিনি অসুস্থ হয়ে যান আচমকাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তার ধর্ণা মঞ্চে অসুস্থ হয়ে যান, এবং তখন আমরা দেখি কুণাল ঘোষ তিনি যখন শুয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, কুণালের মাথায় মমতার হাত। আর আজকে আমরা দেখছি 3রা জুন প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সেই বৈঠকে ইতিমধ্যেই একে একে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা এসেছেন। হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা নিয়ে এই বৈঠক, এবং সেই বৈঠকে কারা কারা এসেছেন বেলেঘাটার বিধায়ক, নির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ। তিনি এসেই সাংবাদিকদের সঙ্গে কথায় তিনি বললেন, তিনি জানালেন যে আমি শুধুমাত্র একজন নির্বাচিত বিধায়ক হিসেবে আজকের এই মিটিংয়ে, এই বৈঠকে এসেছি। পাশাপাশি আর কারা কারা এসেছেন তৃণমূল বিধায়ক তাপস মাইতি, এসেছেন
তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক। আজকের এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের এই ছবি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কেন এই কথা বলছি, এর আগেও আপনাদেরকে বললাম যে আমরা দেখেছিলাম যখন নতুন সরকারের পর প্রথম প্রশাসনিক বৈঠক হয়, সেই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার তিনিও এসেছিলেন। বারবার আমরা দেখেছিলাম, সাম্প্রতিককালে আমরা দেখেছি যে আগের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের সময় বারবার এই অভিযোগ সামনে এসেছে যে বিরোধীদের কোনো বৈঠকে ডাকা হয় না, বিরোধীদের কোনো কথা শোনা হয় না, বিরোধীদের স্পেস দেওয়া হয় না কোনো প্রকারভাবে। তবে নতুন সরকার, শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর তিনি বারবার এই বার্তা দিচ্ছেন যে বিরোধীদের পাশে রাখা হবে, অর্থাৎ বিরোধীদের বক্তব্য শোনা হবে, যে কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধীদেরকে ডাকা হবে। কারণ বিরোধীদের মধ্যে যারা নির্বাচিত বিধায়ক রয়েছেন তাদের এলাকার সমস্যা বিধায়কের মুখ থেকে শোনা হবে। আর তাই আজকের এই ছবিটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ৩রা জুন নতুন সরকার হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠক। আর এবার নজর রাখবো তৃণমূলে ভাঙন। কেন এই কথা বলছি, আমরা জানি চৌঠা মে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, তৃণমূলের হার। আর আজকের ডেট কত? ৩রা জুন। ৩রা জুন ইতি তৃণমূলে ভাঙন, শাসক দল বিজেপি, তবে বিরোধীকে সেই প্রশ্ন, মমতা তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তৃণমূলের তৃণমূল যে খবরে আমরা নজর রেখেছি, কারণ স্পিকারকে চিঠি দিয়েছেন বেসুরো বিধায়করা। বিধানসভায় দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা, মুখ্য সচেতক আখরুজ্জামান। ২-১ দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন স্পিকার। ৫৯ জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত এবং সন্দীপন সাহা তিনি দাবি করেছেন ২/৩ বেশি বিধায়ক রয়েছেন। তবে এই যে রাজনৈতিক একটা ডামাডোল, তৃণমূলের এই যে গৃহদাহ, তৃণমূলের এই যে নতুন একটা ব্লক তৈরি, এর পরিষদীয় ব্যাখ্যা কি হতে পারে, এর পরিষদীয় ব্যাকরণ কি হতে পারে? আমরা কথা বলেছিলাম কমলিকা সেনগুপ্তর সঙ্গে, কি ব্যাখ্যা দিচ্ছেন শুনবো। রাজনৈতিকভাবে দেখতে গেলে এটা তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল, এবং এই তৃণমূল চায় যাতে তাদের কথা শোনা হোক পার্টিতে। এই তৃণমূল চায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারেন যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে নিয়ে আলোচনা করে সবাই মিলে এগোনো উচিত। এটা রাজনৈতিক ব্যাখ্যা, এবং সেখানে দাঁড়িয়ে এটা মনে করার কোনো কারণ নেই যে ঋতব্রত ব্যানার্জি একটি কোনো নতুন দল করবেন এবং ঋতব্রত ব্যানার্জি সরাসরি চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই আমরা জানতে পারছি, যেটা তাদের বক্তব্য। এর বারবার আজকেও যখন ঢুকেছে তখন তাদের এটাই বক্তব্য বলা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকার এবং তৃণমূল কংগ্রেস যে কার্যত প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই আজকের যে ঘটনা সেটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিভাবে? আমরা যদি কালকে থেকে বিষয়টাকে দেখি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাস্তায় নামলেন, প্রথমবার পরিবর্তনের পর তিনি রাস্তায় নামলেন। তার সঙ্গে কারা থাকলেন? তার সঙ্গে হাতে গোনা কয়েকজন বিধায়ক, তার সঙ্গে হাতে গোনা কয়েকজন সাংসদ রইলেন, সবাই পুরনো দিনের, বাকি কেউ রইলেন না। যাদেরকে দেখা যেত যেরকম সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস, জুন মালিয়া, মারপিট পড়ে যেত, কে প্রথম লাইনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাউকে দেখা গেল না। সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় কলকাতায় বৈঠক করলেন মালদা মুর্শিদাবাদের বিধায়করা, বৈঠক করলেন বীরভূমের বিধায়করা। তারা কাদের সঙ্গে বৈঠক করলেন? তারা বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে। কেন বৈঠক করলেন? বৈঠক করলেন যে তারা চাইছেন না শোভনদেব চট্টোপাধ্যায়কে তাদের বিরোধী দলনেতা করতে, কারণ পুরো যে প্রসিডিওরটা ফলো করা হয়েছে সেই পুরো প্রসিডিওরটাই জালি, সেই পুরো প্রসিডিওরটাই জাল করা হয়েছে বলে তারা মনে করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পাশে আমরা দেখলাম শুধুমাত্র 52 না 59 জন, এবং তাদের মধ্যে অনেকে যারা বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। জাভেদ খান রয়েছেন তার সঙ্গে, আখরুজ্জামান রয়েছেন মুর্শিদাবাদে, চন্দ্রনাথ সিংহা প্রাক্তন মন্ত্রী, সাবিনা ইয়াসমিন তিনি প্রাক্তন মন্ত্রী, কাজল শেখ বীরভূমের, এরা প্রত্যেকে এসে একসাথে জুটেছে। তারা প্রত্যেকে একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এই সই করেছে। একটা জিনিস খুব স্পষ্ট, দলের মধ্যে দলের মধ্যে ব্লক,
এবং এই কিন্তু যদি আমরা পরিষদীয় রাজনীতির ব্যাকরণ দেখি, তাহলে এই যে দল অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস, তারাই আসল তৃণমূল কংগ্রেস পরিষদীয় ব্যাকরণে। সেখানে কিন্তু এই 21 জন যারা সই করলেন না, তাদের কিন্তু এই জায়গায় পরিষদীয় রাজনীতির ব্যাকরণ অনুযায়ী তাদের মূল্য থাকবে কিনা সেই বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ালো। অর্থাৎ যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাঠানো হয়েছিল, সেই চিঠি এই বিধায়করা গ্রাহ্য করছে না। এবং যেহেতু এই বিধায়কদের সংখ্যা অনেক বেশি, 2/3 বেশি, সুতরাং পরিষদীয় ব্যাকরণ অনুযায়ী এই 2/3 থেকেও যারা বেশি রয়েছে অর্থাৎ 59 রয়েছে, তাদের উপরেই কিন্তু তারাই কিন্তু বিরোধী দল হিসেবে গণ্য হবে। কিন্তু রাজনৈতিকভাবে দেখতে গেলে আবারও আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের ভেতরে আরেক তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা ব্লক তৈরি হলো। এবং আমাদের সূত্র আমাদের যেটা বলছে যে সংসদেও তারা একই মডেল, এই মডেলটাই তারা ওখানে নিয়ে যাবেন এবং সেখানেও একই কু যাকে বলে ইংলিশে, সেই বিষয়টি হবে। স্পিকারকে চিঠি দিলেন বেসুরো বিধায়করা। বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের হাত দিয়ে চিঠি। সব বিধায়কের সঙ্গে কথা বলেন স্পিকার। যাদের চিঠিতে সই তাঁরা রয়েছেন কিনা নিশ্চিত করেন স্পিকার। স্পিকারকে চিঠি দেন বেসুরো বিধায়করা। বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের হাত দিয়ে চিঠি। সব বিধায়কের সঙ্গে কথা বলেন স্পিকার। যাদের চিঠিতে সই তাঁরা রয়েছেন কিনা নিশ্চিত করেন স্পিকার। কারণ আমরা জানি যে সই বিতর্ক নিয়ে ইতিমধ্যে তৃণমূল অস্বস্তিতে পড়েছে। বিধানসভার বৈঠকে আজ একজোট বেসুরো বিধায়করা তারা বলছেন তারা সবাই লড়াই করে জিতে এসেছে, সবাই ভোটে লড়াই করেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়েছেন এবং তাদের সকলের সম্মান আছে। বেসুরো বিধায়করা তারা দাবি করেন এবং সেই সম্মান বজায় রাখতেই তাদের এই সম্মিলিত সিদ্ধান্ত। বিধানসভার বৈঠকে আজ আমরা দেখি একজোট বেসুরো বিধায়ক তারা একে একে করে আসেন এবং তারা জানান যে তারা প্রত্যেকেই লড়াই করে জিতে এসেছে, তারা প্রত্যেকে ভোটে লড়াই করেছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা লড়েছেন, তাদের সকলেরই সম্মান আছে এবং সেই সম্মান বজায় রাখতেই তাদের এই সম্মিলিত সিদ্ধান্ত। বেসুরো বিধায়করা তারা একে একে করে জানান। আর এরপরেই আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। চৌঠা মে ফল ঘোষণা, 3রা জুন তৃণমূলের মধ্যে বড়সড় ভাঙন, তৃণমূলে গৃহদাহ। তৃণমূল কংগ্রেস 1998 কংগ্রেস ভেঙে হয় তৃণমূল কংগ্রেস, আর 2026 আমরা কি দেখছি? তৃণমূল ভেঙে নব তৃণমূল। এই রাজনৈতিক বিপর্যয়, এর ব্যাখ্যা কি হতে পারে? এর আগে কি কখনো হয়েছে? কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কৌশিকের থেকেই ব্যাখ্যা শুনবো। ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে। রাজনীতির ইতিহাস বলে পৃথিবীর প্রায় সব শাসকই বুঝতে পারে না তার পায়ের তলার মাটিটা কখন সরে গেছে। সেটা যে তৃণমূলে বুঝতে পারেনি সেটা আমরা চৌঠা মে দেখেছি। এবার ইতিহাস আবার ফিরে আসছে এবং সে এক আশ্চর্য সমাপতন। তুমি যদি একটু ভেবে দেখো, 1998 সাল 97-এর শেষের দিক, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে যুব কংগ্রেস নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের বিভিন্ন নেতাদের, প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে সংঘাত চলছিলই। কেন চলছিল? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে এইখানকার যারা নেতা রয়েছেন তারা হচ্ছে সিপিএম এর বি টিম, এরা যতদিন এখানে ক্ষমতায় থাকবে, মানে এদের হাতে যতদিন রাজ থাকবে ততদিন সিপিএমকে সরানো যাবে না। এই সংঘাত চলছিল, যেটা তুঙ্গে ওঠে 97-এর শেষে নেতাজি ইন্ডোরে কংগ্রেসের একটি সভা ছিল। সেইখানে সংঘাতটা তুঙ্গে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান কংগ্রেস ছেড়ে, কংগ্রেস তাকে বহিষ্কার করে। 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেন এবং সেই দল পরে ক্ষমতায় আসে। এবার কি হলো? 1998 সাল বহিষ্কার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করলেন তৃণমূল। এবার কি হলো? 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল ভেঙে নব তৃণমূল হচ্ছে।
এটা আশ্চর্য সমাপতন। উনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো দেখো বন্দ্যোপাধ্যায়, এখানেও বন্দ্যোপাধ্যায়, আরেক বন্দ্যোপাধ্যায়। 1998 সালে কি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেছিলেন তার সঙ্গে কংগ্রেসের বেশিরভাগ নেতা বেরিয়ে গেছিলেন। এখানেও দেখা যাচ্ছে 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো, সন্দীপন সহায়কে বহিষ্কার করা হলো, যেটা দাবি করা হচ্ছে তাদের দল তরফ থেকে যে তাদের সঙ্গে অন্তত 60 জনের বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃণমূল ভেঙে নবতৃণমূল? 1998 যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন তৃণমূল থেকে, 2001 তার প্রথম বিধানসভা ভোট, 2001 স্লোগান উঠলো, হয় এবার নয় নেবার, কেশপুর শেষপুর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারেননি। 2006 সিপিএম বামফ্রন্ট 235, তৃণমূল একেবারে তলানিতে চলে এলো 30, তৃণমূল ক্ষমতায় আসতে পারলো না। 2008 সাল থেকে হাওয়া ঘুরতে শুরু করলো একটু একটু করে। 2008 পঞ্চায়েত ভোট, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দুখানা জেলা পরিষদ দখল করে নিল তৃণমূল, সিপিএম এর থেকে ছিনিয়ে নিল। 2009 মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছেন, কিন্তু দেখো 2009 তৃণমূল, কংগ্রেস এবং এসইউসি জোট বেঁধে কিন্তু লড়েছিল এবং সেখানে তৃণমূল 19খানা আসন জিতেছিল। 2009 পর বড় ভোট হলো 2011, রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিল কংগ্রেস। যেই কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছিল, সেই কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল সিপিএমকে সরানোর জন্য। তারপর থেকেই আবার হাওয়াটা অন্য খাতে বইতে শুরু করলো। এই যে তৃণমূল কংগ্রেস শাসক হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে ক্রমশ কংগ্রেসকে কোণঠাসা হতে দেখা গিয়েছে। তৃণমূল বারবার দাবি করেছে কংগ্রেসের আর আছেটা কি, কংগ্রেস তো সাইনবোর্ড হয়ে গেছে। সেই তৃণমূল 2011 থেকে ক্ষমতায়, 2016, 2021, 16তেও ডবল সেঞ্চুরি, 21এও ডবল সেঞ্চুরি মমতা বন্দ্যোপাধ্যায়, 26-এ এসে একেবারে ধরাশায়ী মানে এমনই ধরাশায়ী, 4 মে হারলো, 3রা জুন, এখনো 1 মাস হয়নি। আমরা তো জানি যে এই দলটা জেতে তারা সরকারে আসে, আর যারা হারে তারা বিরোধী হয়। 4 মে তৃণমূল এমন হারলো, তারা এখন বিরোধী হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আর এই প্রেক্ষিতে হিস্ট্রি রিপিট হচ্ছে বলছেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসকে দুর্বল করে মমতা ব্যানার্জি সবল হয়েছে এবং মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কংগ্রেসকে প্রতি মুহূর্তে খতম করার ব্যবস্থা করেছে। আজকে হিস্ট্রি রিপিট হচ্ছে, যে তৃণমূল যে কাজটা করেছিল আজকে সেই তৃণমূলের উপরে সেটাই হচ্ছে। ফারাকটা একটাই, সেদিন কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল দল তৈরি হয়েছিল, এটা যেটা হচ্ছে এমএলএরা বিজেপিতে সরাসরি জয়েন করতে পারছে না, কারণ বেশিরভাগ এমএলএ তারা সংখ্যালঘু ভোটে জিতেছে, সংখ্যালঘুরা রেগে যাবে, তাই সরাসরি তারা বিজেপিতে জয়েন করতে পারছে না। অথচ বিজেপিকে মদত করে তৃণমূল দলটাকে উঠিয়ে দিয়ে তারা কিন্তু আরেকটা ব্যানার খাড়া করছে এখানটায়। আমি তাদেরকে বলবো, যারা এই তৃণমূল ভেঙে আরেকটা তৃণমূল করতে চাইছে, তাদের জন্য কংগ্রেসের রাস্তা খোলা আছে অনেক, তাদের জন্য এফেক্টিভ হবে কংগ্রেস, যদি তারা মনে করে রাজনীতি করতে চায়। আর না হলে তারা নিজেরা কিন্তু এই পশ্চিমবঙ্গে অপাঙ্ক্তি হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তৃণমূলে আসল নকলের লড়াই চলছে, কটাক্ষ সুকান্ত। এই পক্ষ বলছে আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদেরকে দেখো, আর এক পক্ষ বলছে আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদেরকে দেখো। এবার তৃণমূল কংগ্রেস কোথায় যাবে? ডান দিকেতে যাবে না বাম দিকেতে যাবে, নাকি পরাঞ্জলি দিয়া মাঝখানে থাকবে? সেটা তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে দিন। তবে এটুকু বোঝা যাচ্ছে যে আর কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস নামক দলটা এই মুসল পর্বের ফলে সাইনবোর্ডে পরিণত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যখনই কোনো দল বা রাজনৈতিক দল যখন কোনো আদর্শের উপর ভিত্তি করে তৈরি না হয়ে কতগুলো মানুষের শুধুমাত্র পার্সোনাল বেনিফিট বা ফিনান্সিয়াল বেনিফিটের মন্ত্র দিয়ে তৈরি হয়, তখন সে রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী ব্যবস্থায় টিকতে পারে না। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটাই হচ্ছে। এই দলটির পেছনে কোনো আইডিওলজি নেই, কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই। তো নীতিবিহীন দল নেতার দৌলতে ততদিনই চলতে পারে যতদিন সেই নেতার দাপট থাকে। নেতার দাপট যেদিন বন্ধ হয়ে যায় সেদিন আর চলবে না। আর নীতি চিরস্থায়ী, তো আইডিওলজি চিরস্থায়ী। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এটাই মূল কারণ, এই দল টিকবে না, টেকা সম্ভব নয়।